নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে তারিখে বাংলাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে নানান রকমের জল্পনা চলছে। আমি শুধু এখানে কয়েকটা কথা বলতে চাই যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পার্লামেন্ট থেকে পাস করানো হয়েছিল 2019 সালে, তারপর ওটা প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেয়ে যাওয়ার পরে ওটার ইমপ্লিমেন্টেশনে তার রুলস রেগুলেশন, তার কাঠামো, তার স্ট্রাকচার্স, এগুলো তৈরি করতে সময় লাগে, যার জন্য জিনিসটা এখনো অবধি 4 বছর হয়ে গেল, এখনো অবধি ওটা ইমপ্লিমেন্ট হয়নি। মাঝখানে সিএএ কে নিয়ে নানান রকমের প্রোটেস্ট, ক্রিটিসিজমস, ওটাকে বলা হলো এমন একটা আইন যেটা আমাদের দেশের যে কনস্টিটিউশনের, সংবিধানে যে সেকুলার ব্যাপারটা আছে সেটার বিরোধিতা করছে। তার মেন ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটাকে নিয়ে নানান রকমের মুভমেন্ট হলো। ইনফ্যাক্ট দিল্লিতে একাত্তর জায়গাতে রায়টও হয়ে গেল, সুপ্রিম কোর্টে মামলাও চললো, নানান রকমের জিনিস হওয়ার ফলে জিনিসটা কিন্তু এখনো ইমপ্লিমেন্ট হয়ে ওঠেনি। কিন্তু আজকে এই ব্যাপারটাকে নিয়ে এত কথা হচ্ছে এই কারণের জন্য, তার কারণ হচ্ছে 2024-এর লোকসভা ইলেকশনের আগে সিএএটাকে কি ইমপ্লিমেন্ট সরকার করবে কি করবে না, এটা একটা প্রশ্ন। আর এরকম একটা প্রশ্নের সম্মুখীনে যখন শান্তনু মহাশয়, বিজেপির শান্তনু ঠাকুর, কলকাতাতে এসে, ওয়েস্ট বেঙ্গলে এসে একটা মন্তব্য করলেন যে 7 দিনের মধ্যে আমরা এই সিএএ কে ইমপ্লিমেন্ট করব, তখন জিনিসটাকে নিয়ে আরো বেশি এটাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আর তারপর আবার এমন একটা জিনিস হয় যেটাতে আরো বেশি জিনিসটাকে নিয়ে মাইলেজ, এই টপিকটা আরো বেশি মাইলেজ পেয়ে যায়, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে একটা মিথ্যে কথা দিয়ে শুরু করে লোককে ভুল ইনফরমেশন দেওয়া শুরু করলেন নিজেদের বক্তৃতাতে। আমি শান্তনু ঠাকুরের যে এপিসোডটা, যে উনি কি বলেছেন উইথ রেসপেক্ট টু সিএএ, আর সেটাকে নিয়ে কতটা কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটাকে নিয়ে আমি একটা অন্য ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা আমি কথা বলতে চলেছি যে কি করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ইস্যুটাকে তুলে কয়েকটা মিথ্যে কথার আশ্রয় নিয়ে অসাংবিধানিক কাজ করছেন। বন্ধুরা, বিষয়টাকে একটু ছোট করে আমি বলি। সিএএ যে ব্যাপারটা, সেটা 2019 সালে পাস হয়। এর উদ্দেশ্য কিন্তু প্রধানত দুটো। এক, যে যারা যারা ভারতের মধ্যে আছেন এবং তাদের কাছে কোনো বৈধ কাগজ নেই যে তারা ভারতীয়, তাদেরকে বৈধ কাগজ দিয়ে তাদেরকে সিটিজেনশিপ দেয়া, 1 নম্বর। আর তার সঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে যাদের কাছে বৈধ পেপারস নেই এবং তারা ইল্লিগাল ইমিগ্রেন্টস হয়ে বসে আছেন, তাদেরকে ভারত থেকে সরিয়ে দেওয়া। মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে যে যখন এটা পাস করানো হয়, আমি কোট আনকোট বলছি, আমি কোট করছি পিআরএস থেকে, প্রি লেজিসলেটিভ রিসার্চ যেটা ওয়েবসাইট, সেখান থেকে। ওখানে লেখা আছে যে সিএএ ওয়াজ এইমড অ্যাট প্রোভাইডিং সিটিজেনশিপ টু দ্য নন মুসলিম মাইনরিটিজ হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান বিফোর 31st ডিসেম্বর 2014। 2014 31 ডিসেম্বরের আগে যে নন মুসলিমসরা মুসলিম মেজরিটি কান্ট্রিজ থেকে ভারতে চলে এসেছেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, যেগুলো আমাদের বর্ডার কান্ট্রিজ, সেসব কান্ট্রিজগুলো একটা মুসলিম কান্ট্রিজ, এটা নিয়ে অন্ততপক্ষে কোনো বিতর্ক নেই। তো এই যে 3টে মুসলিম কান্ট্রিজ থেকে যারা যারা নন মুসলিম মাইনরিটিজ হু হ্যাভ বিন পারসিকিউটেড দেয়ার ইন দেয়ার কান্ট্রিজ, তারা যারা যারা ভারতে চলে এসেছেন 31 ডিসেম্বর 2014 আগে, তাদেরকে সিএএ আইন অনুযায়ী সিটিজেনশিপ দেওয়া হবে। স্বাভাবিকভাবেই যে এটা করার আগে একটা এনআরসি করার দরকার আছে, মানে ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেনশিপ। এখানে কি লেখা থাকবে? এখানে লেখা থাকবে একটা তালিকা, যেখানে কারা কারা ভারতীয় তার একটা তালিকা থাকবে। সুতরাং এর মধ্যে থেকে কি হবে, যে যারা যারা অসাংবিধানিকভাবে ইলিগালি আমাদের দেশে ঢুকে আছেন, ঘুষপ্যাট হিন্দিতে যেটাকে বলে থাকে, বা ইলিগাল মাইগ্রেন্টস, তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। এবং যারা যারা 31 ডিসেম্বর 2014 আগে মাইনরিটি হওয়ার ফলে মুসলিম কান্ট্রিজ থেকে এখানে চলে এসেছেন, তাদেরকে আমরা সিটিজেনশিপ দেবো। স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে একটা প্রশ্ন ওঠে, এবং সে প্রশ্নটা আমার মধ্যেও আছে যে কেন্দ্র সরকারের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মাইনরিটিজ যারা যারা পারসিকিউটেড হয়েছে। তো আমার মতে এই জিনিসটাকে যদি আরো ভালো করে ড্রাফট করা হতো, তাহলে এটা বলা যেতে পারতো, মাইনরিটি কথাটাকে সরিয়ে দিয়ে শুধু এটা লিখতাম যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান যারা যারা পারসিকিউটেড, তারা যারা ভারতে এসছে, আমি শুধু তাদেরই সিটিজেনশিপ দেবো। এই পারসিকিউটেড কথাটাকে সরিয়ে দিয়ে মাইনরিটি কথাটাকে ইউজ করেছে শুধুমাত্র নন মুসলিমস গুলোকে ভারতে অ্যালাউ করার জন্য। এবং এই জায়গাটা ডেফিনেটলি একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা কিন্তু সাধারণ নাগরিক হিসেবে সেকুলারিজমের প্রিন্সিপাল ধরে এই প্রশ্নটা করা যায় যে কেন আপনি পারসিকিউটেড কথাটা লিখলেন না সিএএ তে, আপনি শুধু মাইনরিটি কথাটা লিখলেন। তার কারণ যারা যারা মুসলিমসরা আছে তারাও কিন্তু পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নানানভাবে পারসিকিউটেড হচ্ছেন। সুতরাং এই ডেলিবারেটলি পারসিকিউটেড কথাটাকে সরিয়ে দিয়ে মাইনরিটি কথাটাকে ব্যবহার করার পেছনে উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। যার জন্যই আমি যেটা বললাম ভিডিও শুরুর দিকে, যে নানান রকমের প্রোটেস্ট, মুভমেন্ট, ইভেন রায়টসও আমাদের দেশে হয়েছে। এই আইনটাকে পাশ করানোর আগে আসামে আপনারা সকলেই জানেন যে এনআরসি হয়েছিল, সেটাকে নিয়ে একটা তুলকালাম কাণ্ডও ঘটে এবং মোর দ্যান 2 মিলিয়ন পিপল তাদেরকে অবৈধ সিটিজেনশিপ ঘোষণা করা হয়। আস্তে আস্তে জিনিসটা যখন আমাদের
ওয়েস্ট বেঙ্গলে আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু বর্ডারিং স্টেট, সুতরাং ওয়েস্ট বেঙ্গলে যখন এনআরসি কথা নিয়ে ওঠে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটাকে সাংঘাতিকভাবে বিরোধিতা করেন। তিনি বলেন এটা ডিভাইসিভ একটা আইন, যেটা বিভেদ সৃষ্টি করছে, ডিসক্রিমিনেশন করছে ধর্মের নামে। 27 ডিসেম্বর 2023 সালে অমিত শাহ, মাননীয় হোম মিনিস্টার, সেই সময় উনি এসে বলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউট উইথ ইজ ইন্টেনশন, তাদের কমিটমেন্ট যে তারা সিএএ কে ইমপ্লিমেন্ট করতে চলেছে, তাদের প্রসিজিয়ারগুলো কাজ চলছে এবং এটা হবেই। উনি কোট অ্যান্ড কোট বলেন নো ওয়ান ক্যান স্টপ ইট। ইঙ্গিতটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে। উনি নাম করেই বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাপিজমেন্টের খাতিরে, তিনি কয়েকটা করাপ্ট প্র্যাকটিসেসের খাতিরে, তিনি ইনফিল্ট্রেশন যেগুলো ভারতবর্ষে হচ্ছে, বাংলায় হচ্ছে বাংলাদেশ থেকে, সেটাকে প্রমোট করার জন্য এবং কিছু পলিটিক্যাল ভায়োলেন্স আর পলিটিক্যাল গেইন করার জন্য সিএএ কে ঢুকতে দিচ্ছে না বা ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না। তো বাংলাদেশ থেকে যে লোকগুলো ভারতবর্ষে ইলিগালি ঢুকে আসছে, ইনফিল্ট্রেট করছে, তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করছেন শুধুমাত্র অ্যাপিজমেন্ট এবং ভোট ব্যাংক পলিটিক্সের জন্য। এই অ্যালিগেশনটা অমিত শাহজি করেন। 3 জানুয়ারি 2024 সালে একটি মিডিয়া রিপোর্টে বেরোয়, যেখানে বলা হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি রেডি অ্যান্ড প্রিপেয়ার্ড উইথ ইটস রুলস ফর দি ইমপ্লিমেন্টেশন অফ সিএএ। সিএএ কে ইমপ্লিমেন্ট করতে গেলে যে রুলস লাগে, প্রসিজার লাগে, সেগুলো নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি, খুবই শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ভিত্তি করে এটাকে শান্তনু ঠাকুর রিসেন্টলি মতুয়া সমাজে গিয়ে এটা বলেন যে 7 দিনের মধ্যে এটা আমরা ইমপ্লিমেন্ট করে দেব। মতুয়া কমিউনিটিকে এই ইঙ্গিতটা দেওয়ার উদ্দেশ্য অনেক রকমের আলোচনা হতে পারে, যেরকম আমি ভিডিও শুরুতে বললাম যে শান্তনু ঠাকুরকে নিয়ে যে আলোচনাটা সিএএ কে নিয়ে, সেটা আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে কি হয়েছে বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি কুচবিহারে গিয়ে এবং নানান জায়গায় যেখানে যেখানে বর্ডার স্টেটস আছে সেসব জায়গার মানুষদের বলেছেন যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের কথায় কান দেবেন না। উনি এটা বলেছেন যে বিএসএফ নাকি কিছু আইডেন্টিটি কার্ড বিলে করছে, একেবারে সেই সব আইডেন্টিটি কার্ড নেবেন না। তিনি এটাও বলেন যে ওই আইডেন্টিটি কার্ডগুলো নিলে আপনাদের কিন্তু নাগরিকত্বে ক্ষতি হতে পারে। উনি এটাও বলেন যে যদি একবার আপনারা আইডেন্টিটি কার্ডটা নিয়ে নেন, তাহলে কিন্তু এনআরসির ওপর থেকে আপনাদের নাম সরে যাবে। এবং এই যে কথাগুলো আমি বলছি, তার পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে নানান রকমের নিউজ পেপারসও কিন্তু এই কথাগুলোর উল্লেখ আছে, যেগুলো উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে বিএসএফ এর লোকেরা মিসবিহেভ করছে ভিলেজার্সদের সঙ্গে, যারা যারা ওইসব বর্ডারিং স্টেটসে থাকেন, এবং উনি উকসানি দিয়েছেন যে যারা যারা বিএসএফ এর এই ধরনের এক্সেসেস, এই যে পাওয়ার, এই যে গায়ে জোয়ারির যে ব্যাপারটা, তার বিরোধিতা করার জন্য যদি পুলিশ কমপ্লেন করতে হয় তাহলে ওনারা করতে পারেন, বরঞ্চ ওদের করা উচিত। মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব কমপ্লেন্সের পাশে উনি দাঁড়িয়ে থাকবেন বাঘিনীর মতন। উনি এটাও বলেন যে বিএসএফ কিন্তু এরকম কোনো আইডেন্টিটি কার্ড দিতে পারে না, এটা বেআইনি হচ্ছে। আর তার সঙ্গে যেটা ফাইনাল উনি বলেছেন সেটা আরো সাংঘাতিক। উনি বলেছেন যে আমি এসপি এবং ডিএম রেসপেক্টিভলি তাদের বলেছি যে আপনাদের একটা কমপ্লেন যেন এফআইআর লজ করা হয় এগেইনস্ট বিএসএফ অফিসার্স। বন্ধুরা, এখানে বলে রাখা খুব দরকার যে বিএসএফ এর যে পোস্টিং গুলো হয় সেটা কনস্টিটিউশনের বেসিসে হয়। সো কনস্টিটিউশনাল একটা ম্যান্ডেট পেয়ে বিএসএফ এর লোকগুলো দিন রাত এক করে ওই বর্ডারে সিকিউরিটি ফোর্সেস হিসেবে ওই বর্ডারটার সিকিউরিটিকে এনশিওর করছেন। সুতরাং তাদেরকে এইভাবে কালিমালিপ্ত করা শুধুমাত্র পলিটিক্যাল মাইলেজের জন্য, এটা দেশের স্বার্থে কোনো কাজ কিন্তু হচ্ছে না। দ্বিতীয় কথা, বিএসএফ এর লোকেরা পরিষ্কারভাবে জানিয়েছে যে আমরা এরকম কোনো আইডেন্টিটি কার্ড বিলে করছি না। অতএব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ওরা কার্ড বিলে করছে, আইডেন্টিটি কার্ড বিলে করছে, এটা কমপ্লিটলি একটা ফলস কথা, একটা মিথ্যে কথা। আর এই মিথ্যে কথাটা কেন বলছেন? শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য, আর তার জন্য একটা ইনস্টিটিউশন লাইক বিএসএফ তাকে পর্যন্ত তিনি কালিমালিপ্ত করছেন। শুধু তাই নয় বন্ধুরা, উনি ওখানকার লোকদের যেভাবে উনি উকসিয়েছেন যে তোমরা কেন কমপ্লেন করছো না বিএসএফ এর এগেইনস্টে, আমি তোমাদের স্বীকৃতি দিচ্ছি যে নাগরিকত্বের। এখানে একটা মজার কথা হচ্ছে যে নাগরিকত্ব স্বীকৃতি কিন্তু বিএসএফরা বা আমাদের স্টেট গভর্নমেন্ট দেয় না। এটা আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 এর মধ্যে শুধুমাত্র পার্লামেন্টের হাতে সেই ক্ষমতাটা আছে। সুতরাং এই প্রেস মিটিং হোক বা একটা জনসভা হোক, সেসব জায়গাতে এই ধরনের কথাবার্তা বলে লোককে বিভ্রান্তে ফেলে দেওয়া, একটা কনফিউশন ক্রিয়েট করা শুধুমাত্র নিজের স্বার্থে এবং মিথ্যে কথার আশ্রয় নেওয়া, এটা থেকে বোঝা যাচ্ছে যে ইলেকশনের আগে উনি কতটা ভীত। বিএসএফ যেটা বলেছে সেটা প্রধানত একটি কথা, সেটা হচ্ছে এই যে বিএসএফ বলেছে যে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডারের মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড আছে এবং প্রচুর গ্রামবাসীদের কিছু কিছু জমি ওই নো ম্যানস ল্যান্ডেও পড়ে, এবং তাদের জন্য একটা গেট পাস দেওয়া হয় যে ওই গেট পাসের ভিত্তিতে তারা ওই নো ম্যানস ল্যান্ডে যান, জিনিসপত্র নিয়ে একটা টাইম ফ্রেমের মধ্যে আবার ওই গেট পাস দেখে ভারতে ফিরে আসেন। এই গেট পাসটার উদ্দেশ্য শুধু একটাই, যাতে বাংলাদেশ থেকে কোনো ইনফিল্ট্রেশন ভারতবর্ষে বা বাংলায় না ঢুকতে পারে, which is absolutely a security concern.
ওই গেট পাসটা ছাড়া আর কোনো আইডেন্টিটি কার্ড না ওরা দিয়েছে, না ওদের দেওয়ার এখতিয়ার আছে। সুতরাং ভারতের সিকিউরিটি ফোর্সকে অপমান করে, রাজ্যের সিকিউরিটিকে স্টেকে রেখে, শুধুমাত্র কয়েকটা মিথ্যে বুজরুগি কথা বলে বিএসএফ কে কালিমালিপ্ত করে উনি দিব্যি কয়েকটা সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসী, তাদেরকে উকসে নিজের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল, যেটা একেবারেই অপ্রত্যাশিত, যেটা অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল, এবং এগুলো হচ্ছে করাপ্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস। বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটাকে এখানে শেষ করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা অন্য ইস্যু নিয়ে। যদি নতুন ইস্যু থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।